ওকে, আমরা শুরু করেছিলাম অতিথি, তাই তো? অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথকে কি বলা হয়? ছোট গল্পের বিশ্বকবি। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ছোট গল্পের জনক। কতটি ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর? 119টি। 119টি গল্প লিখেছিলেন। বিভিন্ন ধরনের গল্প রবীন্দ্রনাথ লিখেছিলেন। অতিথি অন্যতম একটি গল্প। আচ্ছা, অতিথি কত সালে লেখা হয়েছিল? 1895 সালে, যখন রবীন্দ্রনাথ শিলাইদহের জমিদার ছিলেন। জমিদার থাকাকালীন সময় তিনি 1895 সালে অতিথি গল্পটি লিখেন। আর অতিথি গল্পটি হচ্ছে ধারাবাহিকভাবে সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়। ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে ধারাবাহিকভাবে সাধনা পত্রিকাতে এই গল্পটি প্রকাশিত হয়। আচ্ছা, তো আমরা গল্পে কতগুলো চরিত্র পেয়েছি? 7টি চরিত্র পেয়েছি। তার মধ্যে মূল চরিত্র এবং কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কি? তারাপদ। তারাপদকে রবীন্দ্রনাথ বিশেষ কৌশলে এই গল্পের ভিতরে একজন কিশোর বালকের নির্লিপ্ত উদাসীন মনোভাবকে বিশেষ কৌশলে প্রকাশ করেছেন, বা উদাসীন বন্ধনমুক্ত স্বভাবের পরিচয় দিয়েছেন। কার? তারাপদের। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেছি তারাপদ উদাসীন হলেও তারাপদ কিন্তু অলস প্রকৃতির না, পরিশ্রমী। এবং তারাপদ উদাসীন হলেও কখনো অদক্ষতার পরিচয় দেননি। ঠিক আছে? আত্মপ্রচেষ্টায় সে যে কোনো কর্ম সম্পাদনে সক্ষম ছিল, যার কারণে সবাই তাকে ভালোবাসত, পছন্দ করত। তবে তারাপদর চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি? সে কোনো বিষয়ে আবদ্ধ থাকতে পছন্দ করত না। সে ছিল বন্ধন মুক্ত স্বভাবের। সে গৃহবন্দী হয়ে থাকতে চাইতো না, বা তার কোনো বিষয়ে আবদ্ধ হয়ে থাকাটা কি ছিল? স্বভাব বিরুদ্ধ, মানে তার স্বভাবের এগেনস্টে ছিল। তাই সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সামনের দিকে শুধু চলতেই থাকতো। এ কারণে মানে তার এই সামনের দিকে পথ চলার যেন শেষ নেই। এ কারণে রবীন্দ্রনাথ তারাপদকে চিরপথিক হিসাবে আখ্যায়িত করেছেন। চিরপথিক, চিরপথিক মানে যে সারা জীবন শুধু পথ চলতেই পছন্দ করে। তো তারাপদর মধ্যে এরকম স্বভাবের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, যার কারণে রবীন্দ্রনাথ তাকে চিরপথিক হিসাবে আখ্যায়িত করেছেন। আচ্ছা, মনুষ্য লোকের সুখ দুঃখ ব্যথা বেদনা এগুলো তারাপদকে মানে সাময়িক বা খুব কম সময়ের জন্য বেঁধে রাখলেও দীর্ঘ সময় তাকে বেঁধে রাখতে পারেনি। যার কারণে তারাপদ কি করত? বিভিন্ন স্থান থেকে মানে সে জায়গা ত্যাগ করত, বা সেই জায়গা লিভ করত, হ্যাঁ, বিভিন্ন স্থান থেকে। এবং এই বিদায়ের মধ্য দিয়েই বিভিন্ন স্থান থেকে সে চলে যেত, পালিয়ে যেত। এবং এই বিদায়ের মধ্য দিয়েই তার স্বাতন্ত্র্য মানে তার একটা কি বলবো, যে স্বাতন্ত্র্য বলতে কি বুঝেন? স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য প্রকাশ পেত, একটা পার্টিকুলার বৈশিষ্ট্য তার ভিতরে প্রকাশ পেত। প্রধান বৈশিষ্ট্যটা কি? সে এক জায়গায় স্থির থাকতো না, গৃহবন্দী থাকতে পছন্দ করতো না, গৃহে আবদ্ধ থাকতো না। এবং সাধারণ মানুষের যে ভালোবাসা, স্নেহ, মমতা, এই সমস্ত বন্ধনে সে আবদ্ধ হতে পারতো না। সাময়িকভাবে তাকে যদি ধরেও রাখতো, এই সমস্ত ইমোশনাল ব্যাপারগুলো যদি তাকে সাময়িকভাবে ধরে রাখতো, কিন্তু দীর্ঘক্ষণ তাকে ধরে রাখতে পারতো না। আচ্ছা, এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র পাই, সেটা হচ্ছে কি? চারুশশী। চারুশশীর বৈশিষ্ট্যটা কোন পরিচ্ছেদে আমরা বেশি দেখতে পেয়েছি? তৃতীয় পরিচ্ছেদে।
তৃতীয় পরিচ্ছেদে চারুশশী নামে একটা ক্যারেক্টার আমরা পাই। চারুশশী কে ছিল? অন্নপূর্ণা দেবী এবং জমিদারের নাম, কাঠালিয়ার জমিদারের নাম কি ছিল? মতিলাল বাবুর কন্যা চারুশশী। চারুশশী তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে দিক দিয়ে তারাপদর তারাপদর কি ছিল? বিপরীত ছিল, তাই না? তারাপদকে যতটা পজিটিভলি এখানে প্রেজেন্ট করা হয়েছে ঠিক ততটাই নেগেটিভলি এখানে প্রেজেন্ট করা হয়েছে চারুশশীকে। আচ্ছা, এই গল্পটিতে আমরা 3টি গ্রামের উল্লেখ পাই। গ্রাম 3টির নাম কি কি? নন্দীগ্রাম আর কাঠালিয়া আর একটা কুড়ুলকাটা। 3টি গ্রামের আমরা উল্লেখ পাই। আচ্ছা, এটা চলে গেল কেন? টিকিট প্রবলেম আছে? হচ্ছে না কেন? আচ্ছা, প্রথম দ্বিতীয় পরিচ্ছেদে আমরা তারাপদর একটা ছোটখাটো ইতিহাস পাই, তাই না? তো সেটাতে আমরা কি জানতে পারি? ছোটবেলায় তারাপদ কেমন ছিল? আচ্ছা, তারাপদ 7-8 বছর, মানে সর্বপ্রথম তারাপদ বাড়ি থেকে পালিয়ে যায় কত বছর বয়সে? 7-8 বছর বয়সে তারাপদ সর্বপ্রথম বাড়ি থেকে পালিয়ে যায়। এরপরে আমরা জানতে পারি সে পালিয়ে গেলে, প্রথমবার পালিয়ে গেলে তাকে আবার ধরে আনা হয়। ধরে আনার পর সে আবার পালিয়ে যায়। এভাবে সে 3বার পালায়। কোথায় কোথায়? প্রথম যাত্রা দলের সাথে পালিয়ে যায়, তারপর তাকে ধরে আনা হয়। এরপরে দ্বিতীয়বার সে পাঁচালীর দলের সাথে পালিয়ে যায় বা পাঁচালীর দলে যে নিযুক্ত হয়। এরকম বারবার পালানোতে তার বাড়ির মানুষেরা বা গ্রামবাসী মানে হাল ছেড়ে দেয়। তখন আর তাকে ধরে নিয়ে আসে না। সবাই বুঝেই গেল যে এই ছেলেকে আসলে গৃহে বন্দি করে রাখা যাবে না, ওর যখন সময় হবে ও নিজেই ফিরে আসবে। আচ্ছা, পাঁচালীর দলের পরে তারাপদ কোথায় যায়? জিমন্যাস্টিকের দলে। জিমন্যাস্টিকের দলে কিন্তু সরাসরি সে নিযুক্ত হয় না। সে কি করে? প্রথম কিছু নদীর তীরে বসে থাকে, সেখানে একটা নৌকায় উঠে যায় এবং নৌকার আরোহীদের মধ্যে দেখা যায় পান বিক্রেতা ছিল। সেই পান বিক্রেতার সাথে তারাপদ কি করে? তাকে সাহায্য করতে পান বিক্রি করে। পান বিক্রি করতে করতে সে জিমন্যাস্টিকের প্রতি ইন্টারেস্টেড হয় এবং জিমন্যাস্টিকের দলের সাথে নিযুক্ত হয় এবং সেখানে সে একটা ছোটোখাটো কাজ পেয়ে যায়। কি কাজ পেয়ে যায়? বাঁশি বাজানোর একটা কাজ পেয়ে যায়। তারাপদ সেখানে কি করত? বাঁশি বাজাতো। এরপরে তারাপদ সেখান থেকে কোথাও সে স্থির মতো থাকতে পারতো না। এরপরে তারাপদ কি করে? জানতে পারে যে নন্দীগ্রামে একটা যাত্রার দল খোলা হবে, একটা যাত্রা পালা হবে নাকি। ফোর্থ টাইমে নন্দীগ্রামে কেন যেতে চায় তারাপদ? যাত্রার দল খোলা হবে না একটা মেলা হবে? নন্দীগ্রামের জমিদার মহা সমারোহে একটা যাত্রার দল খুলেছেন, এটার জন্য তারাপদ নন্দীগ্রামে যেতে চায়। ঠিক আছে, এরপরে নন্দীগ্রামে সে কিভাবে যাবে ঠিক সেই মুহূর্তে আমাদের এই গল্পটা শুরু হয়। নন্দীগ্রামে যাওয়ার জন্যে সে কাঠালিয়ার জমিদার বাবু
মতিলাল বাবুর কাছে নন্দীগ্রামে যাওয়ার উদ্দেশ্যে যখন যেতে চায় তখন তার রিকোয়েস্টকে কি করে কাঠালিয়ার জমিদার বাবু তাকে নন্দীগ্রামে পৌঁছে দেওয়ার জন্য সম্মতি দেয়, তাই না? কি কারো কি মনে নাই নাকি? গল্পটি কি কারোর মনে নাই? যতদূর পড়ানো হয়েছে আবার রিভিউ করলাম যাতে প্রত্যেকের মাথায় গল্পটা থাকে। রিপিটেডলি আমি রিভিউ করতেই থাকবো। আচ্ছা, এরপর কি দেখি? তারাপদ নৌকায় উঠে পড়ে, তাই না? তা জমিদার বাবুর ফ্যামিলির সাথে তারাপদ খুব সুন্দরভাবে ইনক্লুডেড হয়ে যায়, খুব সুন্দরভাবে তাদের সাথে মানিয়ে চলে, তাই না? এবং জমিদার বাবু এবং তার স্ত্রী তারাপদকে খুব ভালোবাসা শুরু করবার, খুব স্নেহ করতে শুরু করে। এই স্নেহ, এই ভালোবাসা আরেকজনের জন্য ঈর্ষণীয় হয়ে ওঠে। সেটাকে চারুশশী। চারুশশীর বয়স কত ছিল? 9 বছর। তারপরে আমরা চারুশশীর যে চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে সে খুবই জেদি, খুব অস্থির মস্তিষ্কের, তার মানসিকতার কোনো স্থিরতা নেই এবং এই ক্ষুদ্র মেয়েটি যেন একটি দুর্ভেদ্য প্রহেলিকা। রবীন্দ্রনাথ চারুশশীকে কি বলেছে? দুর্ভেদ্য প্রহেলিকা। এই ছোট মেয়ের মনে আসলে কি চলতে থাকে সেটাকে জানা খুবই কঠিন। আচ্ছা, আজকে আমরা শুরু করব 4র্থ পরিচ্ছেদ। আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, 4র্থ পরিচ্ছেদ দেখি। এখানে নন্দীগ্রাম কখন ছাড়াইয়া গেল তারাপদ তাহার খোঁজ লইল না। অত্যন্ত মৃদুমন্দ গতিতে বৃহৎ নৌকাখানা কখনো পাল তুলিয়া কখনো গুণ টানিয়া নানা নদীর শাখা প্রশাখার ভিতর দিয়া চলিতে লাগিল। নৌকারোহীদের দিনগুলিও এই সকল নদী উপনদীর মতো শান্তিময়, সৌন্দর্যময় বৈচিত্র্যের মধ্য দিয়া সহজ সৌম্য গমনে মৃদুমিষ্ট কলস্বরে প্রবাহিত হইতে লাগিল। কাহারও কোনরূপ তাড়া ছিল না। মধ্যাহ্নে স্নানাহারে অনেকক্ষণ বিলম্ব হইত। এদিকে সন্ধ্যা হইতে না হইতে একটা বড় দেখিয়া গ্রামের ধারে ঘাটের কাছে ঝিল্লি মন্ত্রিত খদ্যোত খচিত বনের পাশে নৌকা বাঁধিত। এমনি করিয়া দিন 10 নৌকা কাঠালিয়ায় পৌঁছিল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এই নৌকার মধ্যে দিনগুলো কেটে যাচ্ছে, খুব ধীরে ধীরে নৌকা যাচ্ছে। নৌকাতে মানে কারোই যেন কোনো তাড়া ছিল না, ঠিক আছে? এভাবে ছোট ছোট নদী উপনদীকে পাস করে নৌকা চলে যাচ্ছে। এভাবে ধীরে ধীরে 10 দিন কেটে গেল। তারাপদ 10 দিন এই নৌকাতেই ছিল জমিদার ফ্যামিলির সাথে। তো এর মধ্যে নন্দীগ্রাম পার হয়ে নৌকা যে কখন কাঠালিয়ায় চলে গেল এটা তারাপদর খেয়াল ছিল না। শুধু তারাপদর কেন, জমিদার বাবুর নিজেরও খেয়াল ছিল না, ঠিক আছে? তো এখন দেখা গেল তারাপদ কিন্তু নন্দীগ্রামে আর গেল না। তারাপদ কোথায় যাচ্ছে? কাঠালিয়াতে যাচ্ছে। জমিদারের আগমনে বাড়ি হইতে পালকি এবং টাটু ঘোড়ার সমাগম হইল এবং বাঁশের লাঠি হস্তে পাইক বরকন্দাজের দল ঘন ঘন বন্দুকের ফাঁকা আওয়াজে গ্রামের উৎকণ্ঠিত কাকসমাজকে যৎপরণস্তি মুখর করিয়া তুলিল। মানে 10 দিন পর নৌকা যখন ঘাটে পৌঁছালো, কাঠালিয়া গ্রামের ঘাটে পৌঁছালো, তখন জমিদার বাবু ফিরে এসেছেন এ কারণে গ্রামবাসী একটা সংবর্ধনার আয়োজন করছিল, ঠিক আছে? কিভাবে সেই সংবর্ধনা দেয়া হচ্ছিল? বন্দুকে ফাঁকা গুলির আওয়াজ করা হচ্ছিল। আচ্ছা, কিসের জন্য? যে জমিদার বাবু যে এসেছে তাকে
সুন্দরভাবে কি করার জন্য, স্বাগত জানানোর জন্য। আচ্ছা, তো এখন নৌকা থেকে নেমে জমিদার বাবুর বাড়ি পর্যন্ত যেতে তারাপদ দেখলো যে অনেক একটা সময়ের ব্যাপার। সরাসরি নেমে তারা বাড়ি পৌঁছাচ্ছে না, নামার পরে বিভিন্ন আয়োজনের মাধ্যমে জমিদারকে বাড়িতে প্রবেশ করতে হবে। এইটা একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। এই সময়টুকু তারাপদ কি করলো, এই সময়টুকুর মধ্যে তারাপদ গ্রামটি পর্যটন করিয়া লইল। এখানে লেখা আছে, আচ্ছা বারবার চলে যাচ্ছে কেন, হতে পারে। আচ্ছা, ওই সুযোগে খোলা দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, যখন জমিদার বাবুকে সংবর্ধিত করা হচ্ছিল সেই সময় তারাপদ কি করলো, এই জায়গাটা আপনারা খেয়াল করেন, এই সমস্ত সমারোহে কাল বিলম্ব হইতেছে, এই সমস্ত আয়োজনে কিছু সময় যাচ্ছে, মানে কিছু দেরি হচ্ছে। তাই তারাপদ কি করলো, নৌকা হইতে দ্রুত নামিয়া একবার সমস্ত গ্রাম পর্যটন করিয়া লইল। পর্যটন করা মানে ভ্রমণ করে বা ঘুরে দেখলো। কাহাকেও দাদা, কাহাকেও খুড়ো, কাহাকে দিদি, কাহাকেও মাসি বলিয়া 2-3 ঘন্টার মধ্যে সমস্ত গ্রামের সহিত সৌহার্দ্য বন্ধন স্থাপিত করিয়া লইল। মানে সে গ্রামে নেমে সবাইকে কিছু না কিছু সম্বোধন করে, মানে কাউকে কিছু কিছু, মানে সম্বোধন বলতে কি, কাউকে দাদা, কাউকে কাকা, কাউকে দিদি, কাকি, এসব বলে সম্বোধন করে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করলো। কোথাও তাহার প্রকৃত কোনো বন্ধন ছিল না বলিয়াই এই বালক আশ্চর্য সত্বর ও সহজে সকলেরই সহিত পরিচয় করিয়া লইতে পারিত। তারাপদ দেখিতে দেখিতে অল্পদিনের মধ্যে গ্রামের সমস্ত হৃদয় অধিকার করিয়া লইল। আমরা একটা ব্যাপার খেয়াল করেছি কি, প্রথম থেকে তারাপদর চরিত্রের থ্যাংক ইউ, তারাপদর চরিত্রে আমরা প্রথম থেকে খেয়াল করেছি কি বলা হয়েছে, তার চেহারায় একটা সৌকুমার্য ছিল এবং তার সুমিষ্ট কণ্ঠস্বরে সবাই আকৃষ্ট হতো। তারাপদর একটা বিশেষ গুণ ছিল, সে খুব সহজে তার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করতে পারত। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে খুব কম সময়ের মধ্যে গ্রামের সবার সাথে সে পরিচিত হলো এবং সবার মনকে সে জয় করতে পারলো। আচ্ছা, এখন এখানে রবীন্দ্রনাথ বলেছে এত সহজে মানুষের মন জয় করার কারণ কি, এখানে বলেছে কি রিমোট কাজ করছে না, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? না, এটা তো জুম করা যাচ্ছে না। ও আচ্ছা, কোথায়? এ পাশে? কাজ করছে না।
আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে রবীন্দ্রনাথ বলেছে এত সহজে হৃদয় হরণ করিবার কারণ এই তারাপদ সকলের সঙ্গে তাহাদের নিজের মতো হইয়া স্বভাবতই যোগ দিতে পারিত। তারাপদ সবার সাথে তাদের মতো করে মিশতে পারত। ঠিক আছে, এখানে বলেছে তারাপদ যখন ছোটদের সাথে কথা বলতো ছোটদের মতো হয়ে যেত, যখন বড়দের সাথে কথা বলতো তাদের মতো হয়ে যেত। এভাবে সে কোনো প্রকার বিশেষ সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না। সে সংস্কারের দ্বারা বদ্ধ ছিল না বলতে কি বোঝায়? যে অনেকে আছে না কিছু জিনিস মেনটেন করে, যেমন আমি মুসলমান, আমি খ্রিস্টানদের সাথে কথা বলবো না, আমি হিন্দুদের সাথে কথা বলবো না, এরকম কিছু থাকে না মানুষের মনের মধ্যে, নিজের তৈরি করা কিছু রেস্ট্রিকশন থাকে না। তারাপদর মধ্যে এসব ছিল না। তারাপদ সব সংস্কারকে বর্জন করে সে সবার সাথে মিশত। ঠিক আছে, অথচ জি অটো চলছে, সেটা অফ করে আবার অন করি। প্রবলেম করছে কেন? গত ক্লাসে তো হয় নাই। এটা অটো যাচ্ছে না, প্রথম পরিচ্ছেদে চলে গেল। স্লাইড শো করেছি নাকি আমি? আচ্ছা এটা একটু ঠিক করে দাও তো, স্লাইড শোটা অফ করে। আচ্ছা, তো সে কোনো প্রকার বিশেষ সংস্কার দ্বারা বদ্ধ ছিল না, অথচ সকল অবস্থা সকল কাজের প্রতি তাহার এক প্রকার সহজ প্রবণতা ছিল। কথা হচ্ছে এখানে কি বলেছে যে তারাপদ কোনো সংস্কার দ্বারা মানে কোনো লিমিটেশনে সে আবদ্ধ ছিল না, কিন্তু সব কিছুতে তার একটা সহজ প্রবণতা ছিল, মানে সে ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারবে এরকম একটা কনফিডেন্স তার মধ্যে ছিল। ঠিক আছে, বালকের কাছে সে সম্পূর্ণ স্বাভাবিক বালক, অথচ তাহাদের হইতে শ্রেষ্ঠ ও স্বতন্ত্র। বৃদ্ধের কাছে সে বালক নহে, অথচ জ্যাঠাও নহে। রাখালের সঙ্গে সে রাখাল, অথচ ব্রাহ্মণ। হচ্ছে না? আচ্ছা, তো আমি কি বললাম, তারাপদ কি ছিল? সব কাজে সব সময় তার মধ্যে একটা সহজ প্রবণতা ছিল, তাই না? সে সহজেই সব কাজ করার মতো অ্যাবিলিটি রাখতো এবং সব মানুষের সাথে খুব সহজে সে মিশে যেতে পারতো। না ছবি দিয়েন না, ছবি দিচ্ছেন ব্যাকে যান, এটাতে দিলে তো শুধু ইমেজ চলে আসবে আর কিছু আসবে না।